আসসালামু আলাইকুম, স্বাগতম ইনসাইড টিভি সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। সুদানে ড্রোন হামলায় বাস্তুচ্যুত পরিবারের ২৪ জন নিহত। ভেনেজুয়েলায় মার্কিন বিমান হামলায় নিহত অন্তত ৪০ জন। যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক বিষয় নিয়ে আলোচনায় আগ্রহী নয় ইরান। মার্কিন সামরিক চাপেও মাথা নত নয়, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বাদ দেবে না ইরান। ইরানে নোবেলজয়ী নার্গিস মোহাম্মদীর ৬ বছরের কারাদণ্ড, সঙ্গে নির্বাসন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ইনসাইড টিভি সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সুদানের বর্তমান পরিস্থিতি যে ক্রমশ এক ভয়াবহ মানবিক বিপর্যয়ের দিকে এগিয়ে যাচ্ছে, তার এক হৃদয়বিদারক উদাহরণ হয়ে দাঁড়িয়েছে সাম্প্রতিক এই ড্রোন হামলাটি, যেখানে একটি বাস্তুচ্যুত পরিবারের মোট ২৪ জন সদস্য প্রাণ হারিয়েছেন, যা সত্যিই পুরো বিশ্ব বিবেককে নাড়িয়ে দেওয়ার মতো একটি সংবাদ। সুদানের অভ্যন্তরীণ সংঘাত এখন আর কেবল সামরিক বাহিনীর মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এটি সাধারণ মানুষের জীবনকে এক চরম অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে, এবং বিশেষ করে যারা ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে যাচ্ছিলেন, তারাই এখন সবচেয়ে বেশি লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছেন, যা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জন্য এক বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই ঘটনাটি যেখানে ঘটেছে সেটি ছিল একটি অস্থায়ী আশ্রয়কেন্দ্র, এবং সেখানে থাকা মানুষগুলো ভেবেছিলেন যে যুদ্ধের ময়দান থেকে দূরে এসে তারা হয়তো কিছুটা শান্তিতে থাকতে পারবেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে ড্রোন থেকে ছোড়া গোলা তাদের জীবন প্রদীপ চিরতরে নিভিয়ে দিয়েছে, এবং নিহতদের মধ্যে বড় একটি অংশই ছিল নারী ও শিশু, যারা এই সংঘাতের কোনো পক্ষই ছিল না। আপনারা যারা এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখছেন, তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে এই ধরনের অমানবিক ঘটনার বিরুদ্ধে জনমত গড়ে তুলতে ভিডিওটি শেয়ার করুন, এবং সুদানের এই সংকট নিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্টে আমাদের জানান, কারণ আপনাদের একটি মন্তব্য হয়তো বিশ্ববাসীর নজর এই সংকটের দিকে আরও গভীরভাবে আকর্ষণ করতে পারে। এই ড্রোন হামলার পেছনে আসলে কাদের হাত রয়েছে, বা কোন পক্ষ এই ড্রোনটি পরিচালনা করছিল, সে বিষয়ে এখনও সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া না গেলেও স্থানীয় সূত্রগুলো বলছে যে এলাকাটি বর্তমানে তীব্র লড়াইয়ের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে, এবং সেখানে আকাশপথে নজরদারি ও হামলা এখন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। বাস্তুচ্যুত এই পরিবারটি দীর্ঘ পথ পাড়ি দিয়ে এখানে এসেছিল শুধুমাত্র জীবন বাঁচানোর তাগিদে, কিন্তু আধুনিক যুদ্ধের এই মরণঘাতী প্রযুক্তি তাদের সে স্বপ্নকে ধুলোয় মিশিয়ে দিল, এবং এই ২৪ জনের মৃত্যু কেবল একটি পরিসংখ্যান নয়, বরং এটি যুদ্ধবিধ্বস্ত একটি দেশের অসহায়ত্বের এক জীবন্ত ছবি। আমরা যদি একটু পেছনের দিকে তাকাই, তবে দেখব যে সুদানে গত কয়েক মাস ধরে যে ক্ষমতার লড়াই চলছে, তাতে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা পুরোপুরি ভেঙে পড়েছে, এবং আন্তর্জাতিক ত্রাণ সহায়তাও সময়মতো পৌঁছাতে পারছে না, যার ফলে ক্ষুধার্ত ও আতঙ্কিত মানুষগুলো দিক-বিদিক ছুটে বেড়াচ্ছে। ভেনেজুয়েলার আকাশসীমায় সম্প্রতি সংঘটিত হওয়া মার্কিন বিমান হামলার ঘটনাটি দক্ষিণ আমেরিকার রাজনীতিতে এক নতুন উত্তাপের সৃষ্টি করেছে, যেখানে রিপোর্ট অনুযায়ী অন্তত ৪০ জন ব্যক্তির প্রাণহানির খবর পাওয়া যাচ্ছে, যা ওই অঞ্চলের ভূ-রাজনৈতিক ভারসাম্যকে এক বিশাল চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে। এই হামলাটি এমন এক সময় ঘটল যখন ভেনেজুয়েলার অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এমনিতেই ওয়াশিংটনের সাথে কারাকাসের সম্পর্কের টানাপোড়েন চলছিল, এবং এই ধরনের সরাসরি সামরিক পদক্ষেপ পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। নিহতদের পরিচয় এবং তাদের অবস্থান নিয়ে এখন নানা ধরনের বিশ্লেষণ চলছে, এবং মার্কিন প্রতিরক্ষা বিভাগ থেকে জানানো হয়েছে যে নির্দিষ্ট কিছু কৌশলগত অবস্থান লক্ষ্য করেই এই অভিযান চালানো হয়েছিল। তবে এর ফলে যে পরিমাণ প্রাণহানি ঘটেছে তা আন্তর্জাতিক মহলে বেশ বড় ধরনের প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। আপনারা যারা নিয়মিত বিশ্ব রাজনীতির খবর রাখেন, তারা জানেন যে ভেনেজুয়েলার তেল সম্পদ এবং দেশটির বর্তমান নেতৃত্বের অবস্থান নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে দীর্ঘদিন ধরেই এক ধরনের শীতল যুদ্ধ চলে আসছে, কিন্তু এবারের এই বিমান হামলা সেই অবস্থাকে সরাসরি সংঘাতের দিকে নিয়ে যাচ্ছে কিনা তা নিয়ে এখন বড় প্রশ্ন দেখা দিয়েছে। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে তথ্যবহুল মনে হয়, তবে একটি লাইক দিতে ভুলবেন না, কারণ আপনাদের প্রতিটি লাইক আমাদের নতুন নতুন নিউজ কভার করতে উৎসাহিত করে। ভেনেজুয়েলা সরকারের পক্ষ থেকে এই হামলাকে তাদের সার্বভৌমত্বের উপর বড় ধরনের আঘাত হিসেবে বর্ণনা করা হয়েছে, এবং তারা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে আন্তর্জাতিক বিচারালয়ের দ্বারস্থ হওয়ার ইঙ্গিত দিয়েছে, যা হয়তো ভবিষ্যতে আইনি লড়াইকেও উস্কে দিতে পারে।
আমরা যদি এই ৪০ জনের মৃত্যুর পেছনের কারণগুলো বিশ্লেষণ করি তবে দেখা যাবে যে সেখানে কেবল সামরিক লক্ষ্যবস্তুই ছিল না, বরং পার্শ্ববর্তী এলাকার নিরাপত্তা নিয়েও বড় ধরনের ঘাটতি ছিল, যার খেসারত দিতে হয়েছে সাধারণ মানুষ বা সংশ্লিষ্ট ব্যক্তিদের। যুক্তরাষ্ট্রের সাথে পারমাণবিক ইস্যু নিয়ে আলোচনায় বসার ব্যাপারে ইরানের সাম্প্রতিক অনীহা মধ্যপ্রাচ্যের কূটনীতিতে এক বিশাল দেয়াল তৈরি করেছে এবং এটি স্পষ্ট করে দিয়েছে যে তেহরান এখন আর আগের মতো পশ্চিমা চাপের মুখে নতি স্বীকার করতে রাজি নয়, বরং তারা নিজেদের শর্তেই সবকিছু এগিয়ে নিতে চায়। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে যে অতীতের অভিজ্ঞতা থেকে তারা শিক্ষা নিয়েছে এবং যতক্ষণ না পর্যন্ত তাদের ওপর থেকে আরোপিত সকল অর্থনৈতিক নিষেধাজ্ঞা পুরোপুরি প্রত্যাহার করা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ওয়াশিংটনের সাথে কোনো ধরনের আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক বৈঠকে বসার কোনো যৌক্তিকতা তারা দেখছে না। এই অবস্থানটি মূলত ২০১৫ সালের সেই ঐতিহাসিক পরমাণু চুক্তি বা জেসিপিওএ থেকে যুক্তরাষ্ট্রের বের হয়ে যাওয়ার পর থেকেই তৈরি হয়েছে এবং ইরান এখন মনে করছে যে তারা যদি আবারও আলোচনায় বসে তবে তার কোনো গ্যারেন্টি নেই যে পরবর্তী কোনো মার্কিন প্রশাসন সেই চুক্তি বজায় রাখবে। আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন, কারণ আমরা প্রতিটি নিউজের গভীরে গিয়ে আপনাদের জন্য সঠিক তথ্যটি তুলে ধরার চেষ্টা করি। মার্কিন সামরিক ও অর্থনৈতিক চাপ মোকাবেলা করেও ইরান তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি থেকে এক চুলো না সরার যে ঘোষণা দিয়েছে তা বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে চলে এসেছে এবং এটি স্পষ্ট বার্তা দিচ্ছে যে তেহরান তাদের প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে কতটা বদ্ধপরিকর। ইরানের পারমাণবিক শক্তি সংস্থার প্রধান সম্প্রতি এক প্রেস কনফারেন্সে জানিয়েছেন যে তারা তাদের আধুনিক সেন্ট্রিফিউজগুলোর মাধ্যমে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা আরও বাড়িয়ে দিয়েছেন এবং এটি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার বা IAEA এর তদারকির মধ্যেই ঘটছে, যদিও পশ্চিমারা অভিযোগ করছে যে ইরান অনেক তথ্য গোপন করছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে ইরানের এই কার্যক্রম পুরো অঞ্চলের জন্য হুমকিস্বরূপ এবং এর ফলে একটি পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতা শুরু হতে পারে, কিন্তু ইরান পাল্টা যুক্তি দিচ্ছে যে তারা কেবল তাদের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার জন্যই এই পথে হাঁটছে। আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখতে এবং সঠিক সংবাদ জানতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও এই গুরুত্বপূর্ণ আপডেটগুলো জানতে পারে। এই যে সামরিক চাপের কথা বলা হচ্ছে তার মধ্যে পারস্য উপসাগরে মার্কিন যুদ্ধজাহাজের উপস্থিতি এবং বিভিন্ন গোয়েন্দা তৎপরতা অন্তর্ভুক্ত রয়েছে, তবে ইরান বলছে যে তারা যে কোনো ধরনের উস্কানি মোকাবিলা করতে প্রস্তুত এবং তাদের প্রতিরক্ষা ব্যবস্থা এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী। ইরানের প্রখ্যাত মানবাধিকার কর্মী ও নোবেল শান্তি পুরস্কার বিজয়ী নার্গিস মোহাম্মদীর ওপর নতুন করে ৬ বছরের কারাদণ্ড এবং সেই সাথে তাকে নির্বাসনে পাঠানোর যে আদেশ দেওয়া হয়েছে তা বিশ্বজুড়ে মানবাধিকার কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় তুলেছে। নার্গিস মোহাম্মদী দীর্ঘ সময় ধরে ইরানের নারীদের অধিকার এবং জেলখানায় বন্দীদের ওপর নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার ছিলেন এবং তার এই সাহসিকতার জন্যই তাকে গত বছর নোবেল শান্তি পুরস্কারে ভূষিত করা হয়েছিল। কিন্তু কারান্তরালে থেকেও তার সংগ্রামের তীব্রতা কমেনি, বরং বেড়েছে। আদালতের এই নতুন রায়ে বলা হয়েছে যে তিনি রাষ্ট্রের বিরুদ্ধে অপপ্রচার এবং জাতীয় নিরাপত্তা বিঘ্নিত করার মতো কর্মকাণ্ডে জড়িত ছিলেন। যদিও তার সমর্থকরা এবং আন্তর্জাতিক সংস্থাগুলো মনে করছে যে এটি কেবল তার কণ্ঠরোধ করার একটি অপপ্রয়াস মাত্র। আমাদের এই প্রতিবেদনটি ভালো লাগলে লাইক দিন এবং মানবাধিকার নিয়ে আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখুন, কারণ আমরা আপনাদের প্রতিটি কমেন্ট গুরুত্বের সাথে পড়ি।